আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। বললেন, উন্নয়ন ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে দেশবাসীকে। ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে। যেই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে। কারফিউ শিথিলের রাজধানীর সড়কে সড়কে মানুষ আর যানবাহনের চাপ, যানজট। আজও ৩টা পর্যন্ত চলবে সরকারি বেসরকারি অফিস। সবদিকে মোটামুটি মনে হচ্ছে যে না, আগে থেকে এখন আলহামদুলিল্লাহ ভালো। পরিস্থিতি তো গতকাল থেকেই মোটামুটি স্বাভাবিক ছিল। আমরা আমাদের দৈনন্দিন কাজকর্মগুলো সারতে পেরেছি। কোটা আন্দোলনের ওপর ভর করে বিএনপি জামাত দেশের অর্জন ধ্বংসের পায়তারা করেছে বললেন ওবায়দুল কাদের। লাশের শাড়ির ওপর দাঁড়িয়ে যেতে চায় ক্ষমতায়। সাম্প্রতিক সহিংসতা নাশকতায় সক্রিয় ছিল সন্ত্রাসীরাও, মিলেছে গান পাউডার ব্যবহারের প্রমাণ। ভাড়া করা হয় অর্থের বিনিময়ে বলছে আইনশৃঙ্খলা বাহিনী। চালের বাজারে সংঘাত, কারফিউর প্রভাব। কেজি প্রতি বেড়েছে ৩ থেকে ৪ টাকা। যোগান কমে যাওয়ার অজুহাত দোকানদারীদের। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় মারা গেলেন কিংবদন্তি ব্যান্ড শিল্পী শাফিন আহমেদ। শো করতে যাওয়ার পর হার্ট অ্যাটাক, ৩ দিন ছিলেন লাইফ সাপোর্টে। এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। নাশকতাকারীদের হামলায় মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর মিরপুর ১০ এলাকায় ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শনে যান তিনি। এ সময় তিনি বলেন, দেশবাসীর কষ্ট লাঘবের সরকার যে উন্নয়ন করছে, সেসব ধ্বংসকারীদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এ তাণ্ডব যারা করেছে, দেশের জনগণকেই করতে হবে তাদের বিচার। বলেন, অফিস, স্কুল, কলেজ, কর্মস্থলে যাতায়াত সহজ করতে মেট্রো রেল চালু হয়। সরকার প্রধান বলেন, সবকিছু ছেড়ে দেশের মানুষকে ভালো রাখতে কাজ করছি। প্রশ্ন তোলেন, মানুষের জীবনকে সহজ করে দেয়া স্থাপনাগুলো ভেঙে দেয়া কোন ধরনের মানসিকতা? বলেন, যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এটা বিশ্বাস করা কঠিন। কোটা আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। বলেন, তাদের কর্মসূচির সুযোগ নিয়ে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। তাদের দাবি অনুযায়ী আদালত রায় দিয়েছে, সেভাবে প্রজ্ঞাপনও হয়েছে। তাহলে কেন এখনও আন্দোলন? তোলেন সেই প্রশ্ন। শুক্র ও শনিবার কোটা সংস্কার আন্দোলনের মাঝে ব্যাপক ভাঙচুর চালানো মেট্রো রেল স্টেশনে। ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে, আবার কর্মস্থলে পৌঁছানো, আবার ফেরত আসা, দীর্ঘ সময় লাগবে। যেই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই, কারণ আমাদের প্রত্যেকে এই যে মন্ত্রণালয়ের যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত, তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে। সাম্প্রতিক সহিংসতায় নিহত পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছিল সংবাদ সম্মেলন। সেখানেই তিনি বলেন, ছাত্রদের কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি জামায়াত দেশের অর্জন ধ্বংস করার পায়তারা করেছে। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে নির্মম হত্যাকাণ্ড তারাই ঘটিয়েছে। বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট ধ্বংসস্তূপে পরিণত করেছে তারা। এই হত্যা ও ধ্বংসযজ্ঞের দায় তাদের। ওবায়দুল কাদের বলেন, তারা সারি সারি লাশের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায়। তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। এ সময় আওয়ামী লীগ নেতাদের নিজ নিজ এলাকায় অবস্থান নেওয়ার নির্দেশনা দেন দলের সাধারণ সম্পাদক। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান কারফিউ আজও সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত শিথিল। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহে আজও কার্যক্রম চলবে দুপুর 3টা পর্যন্ত। সরকারি চাকরিতে কোটা সংস্কার ঘিরে শুরু হওয়া সহিংসতার পর স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী সহ দেশের পরিস্থিতি। সড়কে রয়েছে বহু মানুষের চলাচল, নানা প্রয়োজনে বের হয়েছে নগরবাসী। সহিংসতার আতঙ্ক কাটিয়ে আবারও স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। আজও অফিস খোলা থাকায় বুধবারের মতোই সড়কে যানবাহনের চাপ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নগরবাসীর প্রত্যাশা, খুব দ্রুতই স্বাভাবিক হবে ঢাকা সহ দেশের পরিস্থিতি।
যাব কয়টায় কয়টায়, মানে এখন রাস্তায় জ্যাম, বাসায় যেতে যে কোনো সময় লেট হইতে পারে। কাজের চাপ অনেক বেড়ে গেছে, এই স্বল্প সময়ের মধ্যে কাজ করার টাফ হয়ে আসছে আমাদের জন্য। একটা ভয় আতঙ্ক কাজ করছে, বিশেষ করে সন্ধ্যাটার পর আর কি। আমাদের বাস স্ট্যান্ড আসছে, ওইখানে জিজ্ঞেস করতেছে কোথায় যাবেন, বললাম অফিসে যাব, কার্ড দেখাই দইছে, কার্ড দেখাইলাম। বিশেষ করে উত্তর আবদুল্লাপুর যাওয়ার রাস্তায় গাড়ির সংখ্যা অনেক কম, যার জন্য আমাদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। রাজধানীর জনজীবন এবং যান চলাচল সম্পর্কে জানবো সহকর্মী মনিরুল ইসলামের কাছ থেকে। তিনি আছেন বাংলা মোটর এলাকায়। মনির, 5টা পর্যন্ত তো কারফিউ শিথিল থাকবে, এই সময়টায় এখন দুপুরবেলায় রাজধানীর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, যানজট কেমন দেখছেন জানাবেন। যানজটটা একটু কমেছে, কিন্তু মানুষের ব্যস্ততা বা কর্মচাঞ্চল্য কমেনি। সেই অফিস সময়টা যখন শুরু হয়েছে আসলে 9টার পর থেকে, আজকে গতকাল এবং আজকে যেটা হয়েছে যে 10টা থেকে কারফিউ শিথিল, এই কারণে 9টা থেকেই আসলে মানুষজন রাস্তায় বেরিয়েছে এবং 10টা থেকে প্রায় 12টা পর্যন্ত তীব্র যানজট ছিল প্রতিটি রাস্তায়, প্রতিটি অলিগলিতে বা এরকম আবাসিক সড়কগুলোতেও। তো আমরা প্রধান সড়ক বলতে আমরা এই মুহূর্তে আছি বাংলা মোটরে। তো আমরা বাংলা মোটর থেকে শুরু করে ফার্মগেট থেকে অন্যান্য বনানী এলাকার খোঁজখবর নিয়েছি। আমরা দেখেছি যে সেখানে প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে বা সিগন্যাল কেন্দ্রিক আসলে ভালোই যানজট লেগে আছে, মানুষের যানবাহন এবং গণপরিবহন মোটামুটি পর্যাপ্ত। আর হচ্ছে মানুষজন বলছেন যে প্রয়োজনের ব্যতি রেখে কেউ বের হচ্ছেন না, আর যেহেতু স্কুল কলেজ বন্ধ সেক্ষেত্রে আসলে 50% যানজট থাকার কথা না, কিন্তু তারপরেও গত 5-7 দিন ধরে মানুষজনের জমে যাওয়া কাজ তারা সেটা করছেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই 2 দিনের জন্যই মানুষজন বেরোতে পারছেন, কারণ কালকে থেকে আবার ছুটি। সুতরাং এই যে 5-7 দিনের যে কাজ জমে গেছে সেটা এই 2 দিনের মধ্যে সারতে হবে। সুতরাং এবং তাও বিকাল 5টার মধ্যেই আবার ঘরে ঢুকতে হবে, সেক্ষেত্রে 4টার বা 3টা বা 4টার মধ্যেই অফিস শেষ করতে হবে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার তোড়জোড় শুরু করতে হবে। সুতরাং মানুষদের এই যে জমে যাওয়া কাজগুলো তারা দ্রুত অল্প সময় সরতে হচ্ছে। এই জন্য মানুষজন বলছে কাজের চাপ বেড়েছে, মানুষের আসলে সব কিছু এই কর্মচাঞ্চল্যতা এই কয়েক ঘন্টার মধ্যে বেড়েছে। আরেকটি ব্যাপার হচ্ছে যে গত কয়েকদিনের যে আতঙ্কের জনপদ ছিল এই ঢাকা সহ সারা দেশ, সেক্ষেত্রে রাজধানীর মানুষজনে বলা যায় মানুষজন নিজেরাই বলছেন যে এখনও কারফিউ যদিও বেশ কয়েক ঘন্টা ধরে শিথিল থাকলেও মানুষজনের মধ্যে সেই আতঙ্কটা আছে, যেহেতু কারফিউ তো কারফিউ, তাই না? এখনও বিভিন্ন জায়গায় পুলিশের তল্লাশি হচ্ছে বা সেনাবাহিনী তারা বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দিয়ে যানবাহন একটু কড়াকড়ি করেছে। বিভিন্ন বড় বড় রাস্তা মোড়গুলো, পয়েন্টগুলো সেখানে 4 লেনের রাস্তা 1 লেনে করা হয়েছে। এই ধরনের কাজগুলো আসলে চলছে। সুতরাং আমরা দেখছি যে মানুষের কর্মচাঞ্চল্যতার সাথে সাথে আতঙ্ক যেমন এখনও রয়েছে, কিন্তু সেটা আতঙ্কগুলো আসলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। মানুষদের মনের মধ্যে একটা শান্তি বা প্রশান্তি দেখা যাচ্ছে। মনির, ধন্যবাদ আপনাকে বাংলা মোটরের সবশেষ পরিস্থিতি জানানোর জন্য। কারফিউর মধ্যে দ্বিতীয় দিনের মতো বিশেষ ব্যবস্থায় খুলেছে পোশাক কারখানা। নারায়ণগঞ্জ, গাজীপুর আর সাভারে বেশিরভাগ কারখানায় সকাল 8টা থেকে কাজ শুরু হয়েছে। তাদের আইডি কার্ডই কারফিউ পাস হিসেবে গণ্য করা হচ্ছে। জোরদার করা হয়েছে পোশাক কারখানা নিরাপত্তা। দায়িত্বে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও বিজিবিও সার্বক্ষণিক সহযোগিতায় কাজ করছে। কাজে যোগ দিতে পেরে স্বস্তি প্রকাশ করছেন শ্রমিকরা। গার্মেন্টস মূলত বন্ধ থাকার ফলে আমরা আমাদের রুম ভাড়া ঠিকমতো দিতে পারি না, দোকানে যে বাকি খাই এগুলি করতে পারি না, তারপর আপনার যে ফ্যামিলি নিয়ে যে আপনার চলবো সেটা আপনার আসলে ঠিকমতো চলতে পারি না। সব মিলে আমাদের অনেক আগে কষ্ট হয়ে যায় আর কি। আমরা চাই যে ফ্যাক্টরি সবসময় খোলা থাকুক। সাম্প্রতিক সহিংসতাকে নাশকতায় রূপ দিতে রাজশাহী অঞ্চলে টাকার বিনিময়ে ছোটখাটো সন্ত্রাসীদের ভাড়া করা হয়, এমন তথ্য প্রাপ্তির কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বলছে সরকার বিরোধী 2টি রাজনৈতিক সংগঠনের কর্মীদের পাশাপাশি এসব পেশাদার অপরাধীরাও সক্রিয় ছিল। পুলিশ জানিয়েছে অতীতের নাশকতায় সম্পৃক্ততার অভিযোগে অনেকে দেশে বাইরে পাড়ি জমিয়েছেন। সাম্প্রতিক ঘটনা প্রবাহে তাদের ভূমিকা দেখা গেছে। নাশকতায় ব্যবহৃত গান পাউডার ও অস্ত্রের সরবরাহ রাজশাহী থেকে গেছে কিনা তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। সাম্প্রতিক সহিংসতার ঘটনায় সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে পেশাদার সন্ত্রাসীদের যোগসূত্র খুঁজে পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদেরকে অর্থের বিনিময়ে ভাড়া করা হয় বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। অনেকের রাজনৈতিক পরিচয় রয়েছে, অনেকের রাজনৈতিক পরিচয় নেই। যাদের রাজনৈতিক পরিচয় রয়েছে যদি জিজ্ঞাসা করেন, এদের ভিতরে জামাত শিবির রয়েছে, বিএনপি রয়েছে, এদের ভিতরে সাধারণ যে মাদক সেবী তারা রয়েছে, যারা অন্যান্য অপরাধে অতীতে চিহ্নিত নাশকতাকারী তারাও রয়েছে। এদেরকে বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে কেউ না কেউ ভাড়া করেছে।
পুলিশ বলছে 2014 সালের আগে ও পরের নাশকতায় জড়িতদের একটি বড় অংশ দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিল, এমনকি তাদের অনেকে দেশের বাইরে চলে গিয়েছে বলে তথ্য ছিল তাদের কাছে। অথচ অতীতের যে কোনো সময়ের তুলনায় এবারের নাশকতার তীব্রতা ও ধরন ছিল ভিন্ন। বিগত সময়ে রাজশাহীতে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমরা অ্যাসেস করছি, অ্যানালাইজ করছি আমরা করে কারা সম্পৃক্ত এবং তারা এখন কোথায় রয়েছেন, তারা কোনোভাবে ভূমিকা রাখছেন কিনা এই বিষয়গুলো আমরা দেখছি। রাজশাহী অঞ্চলে চালানো সহিংসতার একাধিক ঘটনায় পুরো সিস্টেম সহ ক্লোজ সার্কিট ক্যামেরা তুলে নিয়ে যায় নাশকতাকারীরা, যা ভাবিয়ে তুলেছে তদন্তকারীদের। জিনিসগুলো নিয়ে আরও বিস্তারিত আমরা বিশ্লেষণ করার মতো এখনও সময় সুযোগ পাইনি। আপনারা জানেন যে বেশ কয়েকটি স্থানে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, সিসিটিভি ক্যামেরা সহ সার্ভার সহ চুরি হয়েছে, ভাঙচুর হয়েছে। পুলিশ জানিয়েছে ঢাকা সহ আশেপাশের জেলায় নাশকতায় বিপুল পরিমাণ গান পাউডার ব্যবহার করার আলামত মিলেছে। এসব সামগ্রীর উৎসের সন্ধানে নেমেছেন গোয়েন্দারা। 5 সেকেন্ডের মধ্যে এই মাথা থেকে মাথা পর্যন্ত দাউ দাউ করে জ্বলে উঠলো, অর্থাৎ এই গান পাউডার ছাড়া কখনোই সম্ভব নয়। তো এই গান পাউডারের বিষয়টি আমরা রয়েছে এবং যারা এই ধরনের অস্ত্র ব্যবসা বা যারা এই ধরনের গান পাউডার আনা নেওয়া করে আমরা তাদেরকেও নজরদারির মধ্যে রেখেছি এবং আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি আপনারা হয়তো বা একটা আরও ভালো কিছু এটির পিছনে কারা রয়েছে এগুলোকে আমরা অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। এই পুলিশ কর্মকর্তার আশাবাদ খুব অল্প সময়ের মধ্যেই প্রাসঙ্গিক তথ্য প্রমাণ সহ পুরো প্রক্রিয়াটি খোলাসা করতে পারবেন তারা। শিবলী নোমান, যমুনা নিউজ, রাজশাহী। সরকারি 4টি বাসে আগুন দেওয়ার ঘটনায় শ্রমিক লীগ নেতার সম্পৃক্ততার অভিযোগে চট্টগ্রামে ছড়িয়েছে চাঞ্চল্য। অগ্নিসংযোগ করা চালক স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নির্দেশতা হিসেবে ওই নেতার নাম বলায় তাকেও গ্রেফতার করা হয়। পুলিশ জানায় পূর্বশত্রুতা থেকে বাস পোড়ানোর নির্দেশ দেওয়া হয়। বাস পোড়াতে চুক্তি হয়েছিল 4 লাখ টাকার। দেশজুড়ে নাশকতার মধ্যে শ্রমিক লীগ নেতার এমন কাণ্ডের দায় নিচ্ছে না সংগঠনটি। গত শনিবার রাত 12টার দিকে চট্টগ্রামে অক্সিজেন হাটাজারি সড়কের নতুন পাড়া এলাকায় বিআরটিসি ডিপোতে 4টি বাসে আগুন দেন লেগুনা চালক সোহেল রানা। ডিপো ব্যবস্থাপক বাদী হয়ে মামলা করলে ফুটেজ দেখে তাকে শনাক্তের পর গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে চালক সোহেল জানান 4 লাখ টাকা দেবেন বলায় বায়েজিদ থানা শ্রমিক লীগ সভাপতি দিদারুল আলমের নির্দেশে বাসে আগুন দেন, অগ্রিম নেন 500 টাকা। এরপর গ্রেফতার হন নির্দেশদাতা দিদারুলও। বিআরটিসি বাস কাউন্টার এদের সাথে একটা পূর্ব শত্রুতা ছিল। সে মনে করছে যে হয়তো এই সময়টাতে বেছে নেই, হয়তো দায়টা আমার ঘাড়ে আসবে না, এই চিন্তা ভাবনা করে সেই সময়টাকে বেছে নিয়েছে, কারণ সে তো একটা ক্রিমিনাল সন্ত্রাসী যখন এটা করেছে। সরকারি দলের সহযোগী সংগঠনের নেতা হয়েও সরকারি বাসে আগুন দেওয়ার ঘটনায় বিব্রত চট্টগ্রামের নেতাকর্মীরাও। তাদের অভিযোগ, দিদারুল আগে অন্য দল করলেও কয়েক বছর আগে চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের শীর্ষ এক নেতার মাধ্যমে পদ বাগিয়ে নেন, যদিও এখন দায় নিচ্ছেন না কেউ। সে মূলত জাতীয় শ্রমিক লীগের নাম ব্যবহার করে ব্যানার লাগিয়ে স্বঘোষিত সভাপতি দাবি করে তার উদ্দেশ্য হাসিলের জন্য এই কাজগুলি করেছে বলে আমার মনে হয়। ডিপোতে পড়ে আছে আগুনে পোড়া বাস 4টি, ভেতরের সব কিছু পুড়ে ছাই। সেই রাতে পাহারায় ছিলেন বিআরটিসির 19 কর্মচারী, তারই এক ফাঁকে দেয়া হয় আগুন। আমরা রাউন্ড দিয়ে যাওয়ার পরে ঘুরে এখন তাকাই দেখি দেখেন ধোঁয়া ওঠে, ধোঁয়া ওঠার লগে লগে আমি চিল্লা উঠেছি, চিল্লার পর দৌড়ে এখানে আস্তে আস্তে দেখি আমাদের সামনের গাড়িটা ড্রাইভিং সিটটা ধরাই দিছে। আগুন যে দিছে ওর পিছে আমরা ছুটি নেই, আমরা শুধু ছুটছি আমাদের সম্পদ রক্ষার পথে। আগে আমরা সম্পদ রক্ষা করুন, তারপরে যখন আগুন নিবানোর পরে এরপরে হেরে খুঁজলাম আর পাইলাম না। যেহেতু আমাদের গাড়ির ক্ষতি হয়েছে, আমি বাদী হয়ে থানায় একটা মামলা করেছিলাম। সেক্ষেত্রে পুলিশ জাস্টিফাই করে হয়তো তদন্তর স্বার্থে তারা হয়তো, যেহেতু রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি হয়েছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। সংঘর্ষ, ভাঙচুর ও নাশকতার মামলায় দেশের কয়েক জেলায় নতুন করে আরও 95 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে বেশিরভাগই বিএনপি জামায়াত নেতাকর্মী। পুলিশ জানায় রংপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে 30 জনকে। এ নিয়ে গেল কয়েকদিনে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 150 জনে। নাটোরে গত রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে 12 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে কয়েকদিনে 8টি মামলায় গ্রেফতার হলো 83 জন। এছাড়া লক্ষ্মীপুরে 9, সাতক্ষীরায় 13 ও মাদারীপুরে নতুন করে গ্রেফতার করা হয়েছে 31 জনকে।
রংপুরে নাশকতায় ক্ষতিগ্রস্ত সরকারি বেসরকারি স্থাপনা পরিদর্শন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি। বেলা 12টায় শিওবাজার এলাকায় বিজিবি সদর দপ্তরে হেলিকপ্টারে করে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আইজিপি আব্দুল্লাহ আল মামুন। সার্কিট হাউসে গার্ড অফ অনার গ্রহণের পর দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত তাজহাট থানা, ডিবি কার্যালয়, নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি, আওয়ামী লীগ কার্যালয় ও পরিবার পরিকল্পনা অফিস পরিদর্শন করেন তারা। এরপর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভায় অংশ নেন। দুই দিন পর খোঁজ মিলেছে মানিকগঞ্জের ধলেশ্বরীতে নৌকাডুবিতে নিখোঁজ দুজনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ জনে। পুলিশ জানায়, মঙ্গলবার নৌকা নিয়ে পিকনিকে বের হয় অর্ধ শতাধিক যুবক। ঘিউরের কসুন্ডা এলাকায় পৌঁছালে বালুবাহী একটি বালখেটের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এ সময় বেশিরভাগ যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে পারলেও তলিয়ে যায় রাসেল ও রফিকুল। গুরুতর অবস্থায় ৫ জনকে উদ্ধার করে স্থানীয়রা। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একজন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল আজ নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করল। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। বুধবার রাতে জিনতপুর চারপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন বাইরা গ্রামের সাব্বির ও জিনতপুরের গ্রামের রাব্বি ও পিয়াস। চারপাড়া ব্রিজে পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান সাব্বির। হাসপাতালে নেওয়া হলে রাব্বি ও পিয়াসকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। করোনার থাবায় শিক্ষাবর্ষ যখন লণ্ডভণ্ড, তখন তারা বসেছিলেন এসএসসি পরীক্ষায়। কিন্তু মাঝপথে এসে সেটিও পিছিয়ে যায় দেশজুড়ে ভয়াবহ বন্যায়। সেশন জটের আতঙ্ক নিয়ে উচ্চ মাধ্যমিকের 2টি শ্রেণী দ্রুত পার করে সেই শিক্ষার্থীরা যখন এবার এইচএসসিতে বসেছেন, সেখানেও বিপত্তি তাদের পিছু ছাড়েনি। দেশজুড়ে আন্দোলন ও নাশকতায় অর্ধেক বিষয়ের পরীক্ষা পিছিয়েছে। ফলে শিক্ষার্থীরা নতুনভাবে পড়েছে মানসিক বিপর্যয়ের মুখে। রাজশাহীর উপশহর এলাকার এইচএসসি পরীক্ষার্থী আফিয়া ইবনাত রোদসী। শুরুটা ভালোই ছিল, কিন্তু মাঝপথে হঠাৎ করেই ছন্দপতন। পিছিয়ে গেছে প্রায় অর্ধেক বিষয়ের পরীক্ষা। বৃহস্পতিবারের দিকে শুনলাম যে পরীক্ষা স্থগিত হয়ে গেছে। তখন তো একটা পড়ার যে একটা ফ্লো ছিল, ওটা তো ব্রেক হয়ে গেল আর কি। করোনায় লণ্ডভণ্ড শিক্ষাবর্ষগুলোতে হাবুডাবু খেয়ে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় 2 মাস পিছিয়ে 2022 সালে এই শিক্ষার্থীরা বসেছিলেন মাধ্যমিক পরীক্ষায়। সে বছর বন্যার কারণে পেছাতে হয়েছিল তাদের কয়েকটি বিষয়ের পরীক্ষা। 2022 সালে যারা মাধ্যমিক পাশ করেছিলেন, তারা এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। 30 জুন থেকে পরীক্ষা শুরু হয়। পরবর্তীতে কোটা সংক্রান্ত আন্দোলন ভিন্ন দিকে মোড় নিলে 21 থেকে 25 জুলাই মোট 4টি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়। 28 জুলাইয়ের পরীক্ষা নির্ধারিত সূচিতে অনুষ্ঠিত হবে কিনা তা নির্ভর করছে দেশের সার্বিক পরিস্থিতির ওপর। এ অবস্থায় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা। সময় থাকলে হয়তো পড়া শেষ, কিন্তু সময় যদি কমে আসে তাহলে পড়তে পারবে না। পড়া কীভাবে পড়বে? এই গণ্ডগোলের যে সময়টা গ্যাপ হলো, ধরো, এটা কি আর হবে? ওটা পূরণ হবে? ওটা তো হবে না। পরীক্ষার্থীরা জানান, মাঝপথে এই হোঁচট তাদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটিয়েছে। সেই সঙ্গে দুশ্চিন্তাও জেঁকে বসেছে। আমরা চাচ্ছি যে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক হোক, আবার যাতে এইচএসসিটা আমরা দিতে পারি স্বাভাবিকভাবে, যত দ্রুত সম্ভব শেষ হোক, কারণ সামনে আমাদের অ্যাডমিশন। এইচএসসি পরীক্ষায় 13টি বিষয়ের মধ্যে এখনও 6টি বিষয়ের পরীক্ষা বাকি রয়েছে। আগামী 11ই আগস্ট পরীক্ষা শেষ হবার কথা থাকলেও এখন তা আরও বিলম্বিত হবে। ফলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রস্তুতিতেও তারা সময় কম পাবেন। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। আজও স্বল্প সময়ে সীমিত পরিসরে মিলছে ব্যাংকিং সেবা। লেনদেন শুরু হয় 11টায়, শেষ হয়েছে 1:30টায়। বেশিরভাগ গ্রাহক এসেছেন টাকা জমা দিতে বা তুলতে। তবে ব্যাংকে কার্যক্রম চলবে 3টা পর্যন্ত। বুধবারও একই সূচিতে চলেছে ব্যাংকিং কার্যক্রম। আগামী সপ্তাহ থেকে ব্যাংক এবং পুঁজি বাজারে স্বাভাবিক লেনদেন হবে বলেও আশা সংশ্লিষ্টদের। ব্যবস্থাপকরা জানিয়েছেন, সীমিত পরিসরে ব্যাংকিং সেবা দেওয়ার নির্দেশনা থাকলেও গ্রাহকদেরকে প্রায় সব ধরনের সেবা দেয়া হচ্ছে। এদিকে ব্যাংকের পাশাপাশি লেনদেন শুরু হয়েছে পুঁজি বাজারেও, চলবে দুপুর 2টা পর্যন্ত। বেড়েছে চালের দাম। মোটা চালের দাম বৃদ্ধি পেয়েছে সবচেয়ে বেশি। কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা।
সহিংস ঘটনা এবং কারফিউ জারির পর বেড়েছে পরিবহন ভাড়া। পাশাপাশি আড়ত পর্যায় থেকেও বাড়িয়ে দেওয়া হয়েছে দাম। বিক্রেতারা বলছেন, যোগান কমে যাওয়ায় বস্তা প্রতি চালের দাম বেড়েছে 150 থেকে 200 টাকা। ক্রেতাদের আক্ষেপ, কয়েকদিনে সবকিছুর দাম বেড়েছে, শুধু বাড়েনি আয়। ক্রেতার প্রতিদিনের প্রয়োজনীয় খাদ্যপণ্য চাল, এই পণ্যের দামের উপর নির্ভর করে ভোক্তার সার্বিক ব্যয়। কয়েকদিনের সংঘাত এবং কারফিউ জারির পর ব্যাহত হয় পণ্য সরবরাহ ব্যবস্থা। এর ফলে বেড়েছে চালের দাম, ভোক্তার কাছে চেপেছে দামের খরচ। মনে করেন কয়েক বছর আগে মনে করেন বেতন কম আছিল, এরপর আমাদের তরি তরকারি হাট বাজার করে কিছু টাকা হলে আমাদের ছিল। এখন যে পরিস্থিতি বেতন একটু বাড়ছে, বাড়লেও কিন্তু এখন পণ্যের দাম আরো বেশি বেড়ে গেছে। ইনকাম সোর্স অনুসারে তো তার খরচ করতে হবে। দেখা গেছে যে ইনকাম তার বাজারে আনলে তার হিমশিম খেয়ে যায়। সবচেয়ে বেশি বেড়েছে মোটা চালের দাম। এই চাল খেয়েই জীবন নির্বাহ করে দেশের বিপুল সংখ্যক মানুষ। ইরিয়া 28 চালের দাম কেজিতে বেড়েছে 3 থেকে 5 টাকা পর্যন্ত। বলা হয়, পরিবহন চলাচল কার্যত বন্ধ থাকার কারণেই দামের এই ঊর্ধ্বগতি। একমাত্র বাড়ার অজুহাতে উঠে যেহেতু গাড়ি আসতে পারে না, একটু দাম বাড়ার কথা না, ওই কারণে বস্তা 1-150 বেশি, কেজি প্রতি 2 থেকে 3 টাকা। যেমন আটার চাল, সোনা চাল, পাইজাম, পাড়ি, মোটা জাতীয় চালগুলির দামটা কিন্তু সবচেয়ে বেশি। আপনার শুক্রবার থেকে আসা বন্ধ হয়েছে, কালকে একটা গাড়ি মাল আসছে, এর মধ্যে আর কোনো মাল আসে নাই। গাড়ি ভাড়া বেশি, কেজিতে 3 থেকে 4 টাকা। যেটা আমরা কিনতাম 2450, সেটা মানে 2650 কিনে যাবে, প্রায় 200 টাকা বেশি। শুধু মোটা চালই নয়, বেড়েছে মাঝারি এবং সরু চালের দামও। মিনিকেট, পাইজাম, নাজিরশাল সহ অন্যান্য চালের বস্তাপ্রতি দাম বেড়েছে অন্তত 200 টাকা। এক্ষেত্রে পরিবহন ভাড়া বৃদ্ধির সঙ্গে সুযোগ নিয়েছে আড়তদারও। ব্যবসায়ীদের অভিযোগ, যে কোনো ধরনের অরাজকতার সুযোগ নেয় এক শ্রেণীর মানুষ। আগে একটা গাড়ি 16-17 হাজার, 22-23 হাজার টাকা আছে প্রতি কেজি দাম। আবার মিলার আবার 2-3 টাকা 4 টাকা বাড়ালিস। মিনিকেট আগে কিন্তু আপনার 62, অনকিনো লাগে 66-68 টাকা। কারফিউ শিথিল করার পরে নতুন গাড়ি ঢুকলে বোঝা যাবে আসলে দাম বাড়ছে না স্থিতিশীল আছে। আর দেশে চালের পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু যোগান কম থাকার কথা বলে বাড়ছে দাম, নেই তদারকি কার্যক্রম। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। 21শে পদক এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ভাষাবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল হক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও কিডনির জটিলতায় ভুগছিলেন। গতরাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই শিক্ষক। দুপুরে তার মরদেহ ভাটারার বাসায় আনা হবে। এরপর জানাজা শেষে নেওয়া হবে চট্টগ্রামে। সেখানেই আগামীকাল তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। একাধারে ভাষাবিদ, গবেষক ও প্রাবন্ধিক ডক্টর মাহবুব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক। প্রবন্ধ অবদানের জন্য তিনি 2018 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। গবেষণায় অবদান রাখায় বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21শে পদকে ভূষিত করে। দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের তারকা শিল্পী শাফিন আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভাগ্নে। শাফিন আহমেদের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন ছিলেন তিনি। গত 3 দিন ধরে লাইফ সাপোর্টে রাখা হয়। জানা গেছে, বাংলাদেশ সময় সকাল 6:30 নাগাদ সে সাপোর্ট খুলে নেওয়া হয়। 20 জুলাই শাফিনের একটি কনসার্ট ছিল ভার্জিনিয়ায়। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পরপরই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। দ্রুতই ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের পথে রওনা হবেন স্বজনরা। এরপর বাংলা ব্যান্ড সঙ্গীত তারকার মরদেহ দেশে আনা হবে। শাফিন আহমেদ কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের সন্তান। বাবা সঙ্গীতজ্ঞ কমল দাশগুপ্ত। স্বাগত আরও একবার ফিরে আসলাম দুপুরে বাংলাদেশে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দাঁড়িয়ে গাজায় আগ্রাসনের পক্ষে সাফাই গাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হুঁশিয়ারি দিয়েছেন, হামাস নির্মূল না হওয়া পর্যন্ত চলবে অভিযান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিন্ন শত্রু ইরান করেছেন এমন মন্তব্য। বলেন, মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসাথে লড়তে হবে ওয়াশিংটন ও তেল আবিবকে। গাজায় দ্রুত লক্ষ্য অর্জনে আরও সামরিক সহায়তা চান নেতানিয়াহু। বহু মার্কিন আইন প্রণেতা দাঁড়িয়ে অভ্যর্থনা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রীকে। দুয়োধ্বনিও দেন কেউ কেউ। সেসব তোয়াক্কা না করে চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভাষণ দিলেন বেনিয়ামিন নেতানিয়াহু।
যৌথ অধিবেশনে 1 ঘন্টার বেশি সময় ধরে দেয়া বক্তব্যে গাজার আগ্রাসনকে ইসরায়েলের অস্তিত্বের লড়াই হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেন। বলেন, হামাসের আত্মসমর্পণ ও নিরস্ত্রীকরণ এবং সব জিম্মির মুক্তির পরেই কেবল যুদ্ধবিরতিতে রাজি হবে তেল আবিব। সে লক্ষ্যে দ্রুত আরও অস্ত্র সহায়তার প্রত্যাশা জানান যুক্তরাষ্ট্রের কাছে। আমাদের সব শত্রুর জানা উচিত, যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাই। এই মুহূর্তে আরও অস্ত্র সহায়তা পেলে দ্রুত যুদ্ধ শেষ হতে পারে। হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করা পর্যন্ত লড়বে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের পেছনে ইরানকে দায়ী করেন নেতানিয়াহু। বলেন, আমেরিকাকে চ্যালেঞ্জ জানাতে আগে মধ্যপ্রাচ্য জয় করতে চায় তেহরান, তবে তাদের প্রতিহতে কাজ করছে ইসরায়েল। ইসরায়েলের হাত বাঁধা পড়লে পরবর্তী টার্গেট হবে আমেরিকা। সন্ত্রাসবাদ বিরোধী সব গণতান্ত্রিক দেশ বিপদে পড়বে। ইরানের সাথে লড়াইয়ের অর্থ যুক্তরাষ্ট্রের সবচেয়ে কট্টর ও খুনে শত্রুর বিরুদ্ধে লড়ছি আমরা। আমাদের লড়াই আপনাদের লড়াই, আমাদের জয় আপনাদের জয়। যুক্তরাষ্ট্র সহ বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভের বিষয়টি এড়িয়ে না গিয়ে আন্দোলনকারীদের তীব্র নিন্দা জানান নেতানিয়াহু। বিক্ষোভকারীদের লজ্জিত হওয়া উচিত। অত্যাচারী ইরান মদদ আর অর্থের যোগান দিচ্ছে। আপনারা ইরানের ধোঁকায় পড়ে ইডিয়টে পরিণত হয়েছেন। যুদ্ধ পরবর্তী গাজার শাসন পরিকল্পনা নিয়েও কথা বলেন নেতানিয়াহু। উপত্যকার বেসামরিকীকরণের লক্ষ্যের কথাও জানান। হামাসকে পরাজিত করার পর নতুন এক গাজা তৈরি হবে। আমার লক্ষ্য উপত্যকাকে বেসামরিকীকরণ ও জঙ্গিমুক্ত করা। গাজা আর ইসরায়েলের জন্য হুমকি হবে না। গাজার ভবিষ্যৎ প্রজন্মের ফিলিস্তিনিদের ইহুদি বিদ্বেষ শেখানো হবে না। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরতে পারেন এমন সম্ভাবনার কথাও মাথায় রেখেছেন নেতানিয়াহু। তাই তো ট্রাম্পের শাসনামলে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থাপন ও গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গ তুলে রিপাবলিকান নেতাকে ধন্যবাদ জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। ফ্লোরিডায় সাক্ষাতের কথাও রয়েছে দুজনের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণের সময় অধিবেশনে উপস্থিত হয়ে প্রতিবাদ জানান ডেমোক্রেটিক আইন প্রণেতা রাশিদা তালিব। যুদ্ধাপরাধী ও গণহত্যায় দায়ী লেখা প্ল্যাকার্ড হাতে পার্লামেন্টের যৌথ অধিবেশনে যোগ দেন তিনি। নেতানিয়াহু যখন ইরানের বিরুদ্ধে নিন্দার ঝড় তোলেন তখন দাঁড়িয়ে সাধুবাদ জানান অনেক এমপি। ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীদের নিয়ে সমালোচনার সময়ও সম্মতি জানান তারা। কিন্তু স্রোতের বিপরীতে গিয়ে হাততালিতে মুখর অধিবেশন কক্ষে হাতে থাকা প্রতিবাদী প্ল্যাকার্ড তুলে ধরেন তিনি, যার একদিকে লেখা ছিল ওয়ার ক্রিমিনাল এবং অন্যদিকে গিলটি অফ জেনোসাইড। কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশকে ধ্বংস করে ফেলবেন, এমন মন্তব্য করেছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। বুধবার নর্থ ক্যারোলাইনার শার্লটে জনসমাবেশ করেন তিনি। নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হতে হ্যারিস বেশিরভাগ ডেমোক্রেটদের সমর্থন নিশ্চিতের পর এটাই ট্রাম্পের প্রথম সমাবেশ। তাই ভাষণের বেশিরভাগ অংশ জুড়ে ছিল হ্যারিসের প্রতি বিদ্রূপ। তাকে সবচেয়ে অযোগ্য প্রার্থী হিসেবে আখ্যা দেন ট্রাম্প। কট্টর বামপন্থী ও উন্মাদ বলেও মন্তব্য করেন, দায়ী করেন বাইডেন প্রশাসনের অতি উদার অভিবাসন নীতির জন্য। ট্রাম্পের দাবি 2 কোটি অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দিয়েছেন হ্যারিস। এ বিষয়ে সহায়তা করেছেন মধ্য আমেরিকার দেশগুলোকে। রয়টার্সের সবশেষ জরিপে ট্রাম্পের তুলনায় 2% পয়েন্টে এগিয়ে হ্যারিস। তিন দিন আগে আমরা আনুষ্ঠানিকভাবে ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্টকে পরাজিত করেছি, কুটিল জো বাইডেনকে। জরিপে বেহাল দশার কারণে তিনি সরে দাঁড়িয়েছেন। এবার আমাদের সামনে আমেরিকার ইতিহাসের সবচেয়ে অযোগ্য প্রার্থী। বাইডেনের প্রতিটি বিপর্যয়কর নীতির সাথে ছিলেন তিনি। কট্টর বামপন্থী এই উন্মাদ কখনো প্রেসিডেন্ট অফিসে প্রবেশের সুযোগ পেলে দেশকে ধ্বংস করে দেবেন। বাৎসরিক আয়ের নতুন রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ। ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে রিয়ালের আয় পেরিয়েছে 100 কোটি ইউরোর গণ্ডি। 2023 থেকে 24 অর্থ বছরে 108 কোটি ইউরো আয় করেছে রিয়াল মাদ্রিদ। নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে লস ব্লাঙ্কোসরা। গত বছরের চেয়ে আয় 23 কোটি ইউরো বেশি। তবে রিয়ালের এই আয় খেলোয়াড় বিক্রির অর্থ থেকে আসেনি। গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতায় কর দেওয়ার পর মোট লাভ করেছে 1 কোটি 60 লাখ ইউরো, যা গত মৌসুমের চেয়ে 32% বেশি। আগামী 2 বছরের মধ্যে দেশের সকল ভেন্যুর জন্য নিজস্ব কিউরেটর তৈরি করতে চায় বিসিবি। ইতোমধ্যেই নতুন ট্রেনি কিউরেটর নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছে গ্রাউন্ডস কমিটি। নতুন কিউরেটরদের প্রশিক্ষণ দিতে নিয়োগ দেওয়া হবে হাই প্রোফাইল বিদেশি কিউরেটর, নিশ্চিত করেছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম।
নতুনদের আগ্রহী করতে আর বর্তমান কিউরেটর ও গ্রাউন্ডসম্যানদের উদ্বুদ্ধ করতে অন্তত 20% বেতন বৃদ্ধি করেছে বিসিবি। বিসিবির সবশেষ বোর্ড সভায় যে কয়েকটি সিদ্ধান্ত এসেছে তার মধ্যে একটি ছিল গ্রাউন্ডস কর্মী কিউরেটরদের বেতন বৃদ্ধি। তবে ঠিক কি পরিমাণে বেতন বেড়েছে মাঠ কর্মী ও সংশ্লিষ্টদের সেটা জানালেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। সব ক্ষেত্রেই একটা সমতুল্যতা আনা হয়েছে। এখানে আমরা গ্রাউন্ডসম্যান, হেড গ্রাউন্ডসম্যান, অ্যাসিস্ট্যান্ট কিউরেটর এবং আমরা একটা ডেপুটি কিউরেটরের একটা পদ ক্রিয়েট করেছি এবং কিউরেটর, এবং সর্বপর্যায়ে আমরা প্রায় 20%-এর মতো কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি বাড়ানো হয়েছে। প্রয়োজনে বিসিবি আরও আর্থিক প্রণোদনা বাড়াতে পারে। উদ্দেশ্য একটাই, নিজস্ব দক্ষ কিউরেটর ও গ্রাউন্ডসম্যান তৈরি করা। ইতিমধ্যেই নতুন ট্রেইনি কিউরেটর নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছে বোর্ড। সয়েল সায়েন্সে ডিগ্রিধারী ও সাবেক ক্রিকেটারদের অগ্রাধিকার দিচ্ছে বিসিবি। বিজ্ঞাপনে 4 জন নিয়োগ দেবার কথা উল্লেখ থাকলেও যোগ্য লোকবল পেলে সংখ্যাটা বাড়াতে আগ্রহী বিসিবির গ্রাউন্ডস কমিটি। নতুন কিউরেটরদের দেয়া হবে দেশে বিদেশে উন্নত প্রশিক্ষণ। তাদের গড়ে তুলতে নতুন বিদেশি কিউরেটর নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। আন্তর্জাতিকভাবে আরও যোগাযোগ হয়েছে, আমাদের আরও বেশ কিছু কিউরেটর আমরা হয়তো আনবো। সেটার একটাই কারণ থাকবে, সেটা হচ্ছে তাদের দায়িত্ব থাকবে যেন আমাদের নতুন কিউরেটরদেরকে তারা মানে ভালোভাবে ট্রেনিং দিতে পারে এবং আগামী 2 বছরের মধ্যে আমরা যাতে স্বয়ংসম্পূর্ণ হতে পারি দেশীয় কিউরেটরশিপ দিয়ে। এবং আমাদের কৃতিত্ব তখনই থাকবে যখন সার্বিকভাবে সকল মাঠগুলো আমরা দেশীয় কিউরেটর দিয়ে পরিচর্যা করতে পারব। বোর্ডের সবশেষ সভায় গ্রাউন্ডস পরিচর্যার সুযোগ সুবিধা বাড়াতে নতুন যন্ত্রাংশ ও প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে বাজেটের অনুমোদন দেওয়া হয়েছে। আগামী 2 বছর সেই অর্থ ব্যয় করে আধুনিক ইকুইপমেন্টস কিনে কর্মদক্ষতা বাড়াতে চায় গ্রাউন্ডস কমিটি। পিচ কাভার, লনমো, আমাদের মোয়ার, রোলার, প্রচুর নতুন ধরনের ইকুইপমেন্ট তৈরি হয়েছে যেটার সাথে কম জনবলে একটা মাঠ পরিচর্যা করা যায়। আমাদের এটাই আমাদের থাকবে যে কম জনবলে যদি মাঠগুলো পরিচর্যা করতে পারি তাহলে আমাদের নতুন নতুন মাঠগুলো হলেই আমাদের এই জনবলকে দিয়ে আমরা কাজ চালাতে পারবো। এদিকে বিসিবির একাডেমি মাঠে শুষ্ক ও বর্ষা মৌসুমে ক্রিকেটারদের অনুশীলন নিশ্চিত করতে যে অবকাঠামো নির্মাণ করছে বোর্ড তা প্রায় শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে উদ্বোধন করা হবে এই ফ্যাসিলিটিস নিশ্চিত করেছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। আগামী সপ্তাহ থেকে এটা রেডি থাকবে প্র্যাকটিসের জন্য এবং বিশ্বকাপে তো অবশ্যই ব্যবহৃত হবে। তাছাড়া আমাদের অন্যান্য দলগুলো যদি ব্যবহার করতে চায় তাহলে ব্যবহার করতে পারবে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, বিদায় নিচ্ছি দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। আমাদের সঙ্গেই থাকুন।